এভরিওয়ান, ওয়েলকাম টু মৌলিক স্টাডি। বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। চলো আজকে আবার ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের পার্ট 4 করব। এর আগে 3টে পার্ট আপলোড করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই সাবজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এই বিষয়গুলো, আর এখান থেকে প্রায় খুবই কমন কোশ্চেন পাবে তোমরা। চলো নেক্সট। আ ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ, এই চারটের মধ্যে কোন ফিজিক্যাল কোয়ান্টিটিতে কোনো রকম ইউনিট নেই, ইউনিটলেস? অপশন হচ্ছে অপশন এ অ্যাঙ্গেল, অপশন বি ল্যাটেন্ট হিট, অপশন সি স্পেসিফিক গ্র্যাভিটি, আর অপশন ডি ডেন্সিটি। কোনটা হচ্ছে ইউনিটলেস? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটিতে কোনো ইউনিট নেই। কেন? হোয়াট ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি? ইউনিটলেস কোয়ান্টিটি কাকে বলা হয়? ইউনিটলেস কোয়ান্টিটি যেমন একটা কোয়ান্টিটি যার কোনো রকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসে ইনভলভমেন্ট নেই, আর যার কোনো ডাইমেনশন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাইমেনশনলেস। যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনলেস হয় তারা হচ্ছে ইউনিটলেস হয়, তাদের কোনো ইউনিট থাকে না। যেরকম স্পেসিফিক ডেন্সিটি, এরকম। এটা কি? এটা হচ্ছে একটা বস্তু বা যে কোনো একটা সাবস্টেন্সের রেশিও, এক ধরনের অনুপাত, কার সাথে? টু দ্য আনাদার টাইপ অফ সাবস্টেন্স। মেনলি জলকে ধরা হয় এখানে, জলের সাথেই অনুপাত করা হয়। যেরকম যদি স্পেসিফিক গ্র্যাভিটি একটা সাবস্টেন্সের বেশি হয় জলের থেকে, তাহলে সেই বস্তুটা জলে ডুবে যাবে, সিঙ্ক করে যাবে। আর যদি কম হয়, যে কোনো সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি যদি কম হয় জলের থেকে, তাহলে সেটা ভাসবে, ফ্লোট করবে। ওয়াটারের কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য স্পেসিফিক ডেন্সিটি অফ ওয়াটার? তাহলে হচ্ছে 1 অ্যাট, শর্ত আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার ইজ 1। ঠিক আছে, নাও চলো। অ্যাঙ্গেলের ডিগ্রি এরকম হয় কি? অ্যাঙ্গেলের হচ্ছে ডিগ্রি, ইউনিট হচ্ছে ডিগ্রি। ল্যাটেন্ট হিট যদি হয় এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে এসআই, তো জুল। ল্যাটেন্ট হিটের জুল, কারণ কি হিট হচ্ছে ওয়ান ফর্ম অফ এনার্জি, আর এনার্জির ইউনিট সবসময় কি? জুল হয়। ডেন্সিটি যদি ইউজ করি আমরা এসআই ফরম্যাটে, ডেন্সিটি হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে, এসআই ফরম্যাটে ডেন্সিটি ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। ল্যাটেন্ট হিটের হচ্ছে জুল। স্পেসিফিক গ্র্যাভিটির কোনো রকম ইউনিট নেই। যদি কোনো বস্তু জলের থেকে স্পেসিফিক গ্র্যাভিটি কম হয় তাহলে সে ভাসবে জলে, আর যদি বেশি হয় তাহলে সে ডুবে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার সায়েন্স থেকে একদম হিস্ট্রিতে আসলাম। এটা মিডিভেল হিস্ট্রির কোশ্চেন। দ্য টেকনিক অফ রুমি ইন দ্য ব্যাটল ফিল্ড ওয়াজ ইউজড বাই। রুমির টেকনিক যুদ্ধক্ষেত্রে কোন রাজা, এই চারটে মুঘল রাজার মধ্যে কোন রাজা ইউজ করতেন? অপশন হচ্ছে অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি ইনি হচ্ছে মুঘল, নন মুঘল, অপশন সি শেরশাহ, আর অপশন ডি আওরঙ্গজেব। তো চারটের মধ্যে কে রুমির টেকনিক ইউজ করতো? রুমির টেকনিক কি? রুমির টেকনিক হচ্ছে দুটো কার্টের পাশে যে কোনো সাবস্টেন্সের উপরে বা যে কোনো একটা পিলারে, কার্ড বলতে পারো, তার উপরে বন্দুক রেখে গুলি করা, বা বন্দুক রেখে বা কোনো রকম কামান রেখে গুলি করা, গোলা দাগা, একে বলা হয় রুমি টেকনিক। যাতে সৈন্যদেরকে বেশি ভারী গোলা ক্যারি না করতে হয়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট টেকনিক। আর অটোমান এম্পায়ারের রুলাররা, রাজারা এই টেকনিকটা প্রথমে ইউজ করে। তো এটা নিয়ে আসে, কে নিয়ে আসে ইন্ডিয়াতে নিয়ে আসে হচ্ছে বাবর। দ্য অ্যান্সার হবে বাবর। রাইট অ্যান্সার ইজ বাবর। আর বাবরের থেকে প্রচুর কোশ্চেন আসে। বাবর ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ, বা ফার্স্ট ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। বাবর হচ্ছে মুঘল এম্পায়ার ফাউন্ডার। বাবরের নাম কি? বাবরের নাম জিজ্ঞেস করে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। হুমায়ুনের নাম হচ্ছে নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন। আকবরের নাম হচ্ছে জালালউদ্দিন, সেরকমই এর নাম হচ্ছে জাহিরুদ্দিন। আর ইনি কোথাকার রাজা ছিলেন? ফারগানার রাজা ছিলেন। ফারগানা এখন উজবেকিস্তানে আছে, উজবেকিস্তানে ফারগানা। বাবরের বাবার নাম জিজ্ঞাসা করে কোশ্চেনে, পিএসসি জিজ্ঞাসা করে কোশ্চেনে। বাবার নাম হচ্ছে উমর শেখ
পেনটা সরছে না, উমর শেখ মির্জা, হ্যাঁ এসছে, উমর শেখ মির্জা, ইনি ফারগানার রাজা ছিলেন। আর এনারই বড় ছেলে, এল্ডেস্ট সান হচ্ছে বাবর। ঠিক আছে বন্ধু, আরও অনেক কোশ্চেন আছে বাবার থেকে, যেরকম 3টে ব্যাটেল, বাবরকে ইন্ডিয়াতে ডাকে কে, ইনি ফারগানা। তার আগে একটু লিনিয়াজ নিয়ে বলে দিই, বাবর হচ্ছে তৈমুর, বাবরের বাবার দিক হচ্ছে তৈমুরের বংশ, আর বাবরের মায়ের দিক হচ্ছে মঙ্গল, মানে গেঙ্গিস খান, চেঙ্গিস খান আছে, তাদের বংশধর। তাই ইনি খুব ব্রেভ এবং খুব বুদ্ধিমান আর খুব লার্নড পার্সন ছিলেন। এনাকে ইন্ডিয়াতে ডেকে নিয়ে আসে দৌলত খান লোদি। দৌলত খান লোদি এনাকে ডাকে। দৌলত খান লোদি কার বিরুদ্ধে, কাকে হারাতে ডাকে? ইব্রাহিম লোদি বংশের শেষ রাজা, লাস্ট রুলার অফ লোদি ডাইনাস্টি, ইব্রাহিম লোদি। তাকে হারানোর জন্য বাবরকে ইনি ইনভাইট করেন যে তুমি আসো ইন্ডিয়াতে, এসে দিল্লিকে লোদিকে হারিয়ে আমাকে দিয়ে তুমি চলে যাও। কিন্তু বাবর আসে 1526-এ, ব্যাটল অফ পানিপাত করে, পানিপথে যুদ্ধ হয়, প্রথম পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ কার সাথে হয়? বাবর এবং ইব্রাহিম লোদি, এবং বাবর তার মধ্যে জিতে যায় এবং ফার্স্ট মুঘল সাম্রাজ্য শুরু করে, মুঘল এম্পায়ার স্টার্ট করেন ইনি। ওকে, আর বাবরি মসজিদ খুব নিউজ ছিল কিছুদিন আগে, 1-2 বছর আগে। বাবরি মসজিদ বাবর ঠিক বানায়নি, বাবরেরই একটা কমান্ডার ছিলেন, বাবরের কমান্ডার, তার নাম ছিল মীর বাকি বাবরি মসজিদ বানায়, কত? 1528 সালে বানায়। ঠিক আছে, বাবর 3টে যুদ্ধ করে বাবর। একটা হচ্ছে, প্রথমটা বললাম হচ্ছে ব্যাটল অফ পানিপথ 1526-এ, যা ইব্রাহিম লোদিকে হারায়। তারপরে 1527-এ ব্যাটল অফ খানওয়া হয়। খানওয়া কার সাথে হয়? বাবর আর রানা সংঘার সাথে বাবরের হয়। খানওয়া বলে একটা জায়গা যেখানে বাবর জিতে যান। তো রানা সাঙ্গা প্রথমে বাবরকে হেল্প করেছিল যাতে ইন্ডিয়াতে আসুক আর ইব্রাহিম লোদিকে হারাক। পরের বছর ঠিক নেক্সট ইয়ারেই বাবরের সাথে রানা সাঙ্গার যুদ্ধ হয়। তার 6-7 মাস পরে বা 1 বছর পরে 1528-এ বাবর আর একটা যুদ্ধ করে, খুব ভালো যুদ্ধ, যেটা ব্যাটল অফ চন্দেরি। জায়গা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, ব্যাটল অফ চন্দেরি কার সাথে করে? চন্দেরি রাজা, চন্দেরি হচ্ছে মধ্যপ্রদেশের একটা জায়গা, তো সেখানকার রাজার নাম আসে মেদিনী রায়কে হারিয়ে দেয় বাবর ব্যাটল অফ চন্দেরিতে। তো বাবর এসেই পরপর 3 বছরে 3টে যুদ্ধ করে। প্রথম হচ্ছে ব্যাটল অফ পানিপথ 1526-এ, সেখানে হারায় ইব্রাহিম লোদিকে। তারপরে ব্যাটল অফ খানওয়া 1527-এ, মার্চ 1527, আর ব্যাটল অফ পানিপথ হচ্ছে এপ্রিল 1526। তো ব্যাটল অফ খানওয়াতে রানা সাঙ্গাকে হারায়, আর জানুয়ারি 1528-এ ব্যাটল অফ চন্দেরিকে হারায় হচ্ছে বাবর মেদিনী রায়কে। ঠিক আছে, চলো, অনেক কিছু বললাম, এগুলো কোশ্চেন আসে, এগুলো লিখে রাখবে, আমি কত শুনেছি লিখে রাখবে, তাহলে দেখবে হেল্প হবে। চলো নেক্সট, সোলার এনার্জি ইজ ডিউ টু। সোলার এনার্জি কেন হয়? অপশন এ কেমিক্যাল রিয়াকশন, অপশন বি কম্বাশন রিয়াকশন, অপশন সি নিউক্লিয়ার ফিশন, আর অপশন ডি নিউক্লিয়ার ফিউশন। সোলার এনার্জি মানে সূর্যের মধ্যে যে এনার্জি থাকে আর কি, সেটা এত এনার্জি, সূর্যের এত তাপ কেন হয়? কোন রকমের রিয়াকশন, বিক্রিয়া হয় বা প্রতিক্রিয়া হয় যেখানে সূর্যের এত তাপ সবসময়, সূর্য থেকেও লাইট লাগায় না, অটোমেটিক জেনারেট করে, লাইট জেনারেট হয় সূর্য থেকে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় ওখানে, নাভিকীয় সংলয়ন বলা হয় বাংলাতে। তো ফিউশনে কি হয়? দুটো অ্যাটম একসাথে ফিউজ হয় একটা বড় অ্যাটম, পাওয়ারফুল অ্যাটমে, মানে সিঙ্গেল অ্যাটমে, একটা সিঙ্গেল হেভি অ্যাটমে ট্রান্সফর্ম করা বলা হয় ফিউশন। ওকে, যেরকম এতে দুটো হিলিয়াম, সূর্যতে কি হয়? দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হিলিয়াম হয়। সূর্যতে দুটোই হয়, ফিউশনে হয় আর ফিশনে হয়। 70% হয় ফিউশন আর ফিশন হয় 20 to 30%। হিলিয়াম আবার ভেঙে
আবার হাইড্রোজেন আয়নে হয়, হাইড্রোজেন অ্যাটমে কনভার্ট হয়, আবার দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হিলিয়াম আয়ন অ্যাটম হয়। আর তার জন্য খুব হাই টেম্পারেচার এমিট হয়। যখনই ফিউশন হবে সেখানে সেটা খুব হাই টেম্পারেচার এমিট করবে, যেরকম টেম্পারেচার হতে পারে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এত এত তাপ উৎপন্ন হয়, এত তাপ প্রডিউস হয় যখন ফিউশন হয়। ঠিক আছে, এরকম ভারত বলছি, পুরো পৃথিবীতে এত তাপ আনা সম্ভবই নয়, নর্মাল কন্ডিশনে এত তাপ আনা সম্ভবই নয়, তাই এখানে নিউক্লিয়ার ফিউশন হয় না। তাও কেউ কেউ করে এরকম হাইড্রোজেন বম নিউক্লিয়ার ফিউশন এই ফিলোসফিকে বা এই মেকানিজমকে ফলো করে। এবার আসছি নিউক্লিয়ার ফিউশনটা কি? অ্যান্সার হবে নিউক্লিয়ার ফিউশন। কিন্তু নিউক্লিয়ার ফিউশন জিনিসটা কি? এটা হচ্ছে ভেঙে যাওয়া একটা বড় অ্যাটমকে দুটো বা একাধিক অ্যাটমে ভেঙে যাওয়া, ব্রেকডাউন করা, সেটাকে ফিউশন বলা হয়। যত অ্যাটমিক বম আছে ম্যাক্সিমাম, খুব কম বমই নিউক্লিয়ার ফিউশন ইউজ হয়, কিন্তু ম্যাক্সিমাম অ্যাটমিক বম নিউক্লিয়ার ফিউশন টেকনোলজি ইউজ করা হয়। ঠিক আছে বন্ধুরা, স্প্লিটিং হয়। আর তার জন্য কি ইউরেনিয়াম 235 বেশি ইউজ হয়, কারণ কি এর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের বন্ডিংটা ভালো থাকে। একটা কোশ্চেনটা আসতে পারে, কেন ইউরেনিয়াম ইউজ করছি, এটা রেডিও অ্যাক্টিভ কেন? কারণ কি এর সেন্টারে প্রোটন আর নিউট্রনের ভালো বন্ডিং আছে। আর নিউট্রনটাকে চালনা করিয়ে হিট করিয়েই নিউক্লিয়ার ফিউশন করানো হয়, যে বামটাকে বানানো হয় বা রিঅ্যাক্টর ইউজ হয়, ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, ভালো কাজেও লাগানো যায়। ওকে, কিন্তু মানুষ খারাপ কাজেও লাগায়। আর একটা কোশ্চেন আছে যে কুল্যান্ট, কী কুল্যান্ট বা কী লিব্রিক্যান্ট বা ইউজ হয় নিউক্লিয়ার রিঅ্যাকশানে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টারে? তো হয় D2O, মানে এটাকে বলা হয় হেভি ওয়াটার। আর আরও আছে ওয়াটার, জলও ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। D2O তো বেশি হেভি ওয়াটার, যেটা ডিউটেরিয়াম বলা হয় ওর নাম। আরও আছে গ্রাফাইট আছে। D2O আর গ্রাফাইট সবচেয়ে বেশি ইউজ হয়। বেরিলিয়ামের রডও ইউজ হয়, বেরিলিয়াম। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট। এই সব কটা কোশ্চেন আসে, আর এসেও গেছে, আর বারবার আসবে। নেক্সট, রেডিও অ্যাক্টিভ রেয়ার গ্যাস, এদের মধ্যে কোনটা রেয়ার গ্যাস রেডিও অ্যাক্টিভ? রেডিও অ্যাক্টিভ রেয়ার গ্যাস ইজ, অপশন হচ্ছে অপশন এ হিলিয়াম, অপশন বি ক্রিপ্টন, অপশন সি জেনন, আর অপশন ডি র্যাডন। এই চারটে হচ্ছে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, কিন্তু চারটের মধ্যে রেডিও অ্যাক্টিভ রেয়ার গ্যাস কোনটা? তো সেটা অ্যান্সার হবে অপশন ডি র্যাডন। র্যাডনের ফর্মুলা হচ্ছে 226 RN यानी ওকে, এটা ডিকে হওয়ার পর 222 RN হয়ে যায়। ওকে, র্যাডন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের 3 রকমের ডিকে হয়, একটা হচ্ছে আলফা ডিকে, একটা হচ্ছে বিটা ডিকে, আর একটা হচ্ছে গামা ডিকে। ওকে, তো প্রথমে যখন ফর্মুলাটা থাকে 226 RN, সেখান থেকে ডিকে হয়ে 222 RN হয়ে যায় র্যাডনে। আর এটা রেয়ারেস্ট রেডিও অ্যাক্টিভ, 6টা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আছে আমাদের পিরিয়ডিক টেবিলের 18 নম্বর কলামে, বা গ্রুপ বলতে পারবো, এটা গ্রুপ বলা হয় 18 নম্বর গ্রুপে। তো প্রথমে হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে হিলিয়ামের পর কি নিয়ন আছে, নিয়ন। তারপরে হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর র্যাডন। তো এই 6টার মধ্যে এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি রেয়ারেস্ট, আর তার মধ্যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আর এটাও স্লাইটলি রেডিও অ্যাক্টিভ। এটা রেডিও অ্যাক্টিভ রেয়ারেস্ট মেটেরিয়াল, তাই র্যাডন হবে অ্যান্সার। আর আমাদের অ্যাটমসফিয়ারে সবচেয়ে যদি বলা হয় কোন ইনার্ট গ্যাসটা সবচেয়ে বেশি পাওয়া যায়, তো আর্গন হচ্ছে এই ইনার্ট গ্যাসটা সবচেয়ে বেশি মাত্রায় আমাদের আর্থের পৃথিবীর অ্যাটমসফিয়ারে পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আর এটুকুই, আর কিছু নেই। আর হ্যাঁ, এই চারটে হচ্ছে অ্যাটমসফিয়ারে পাওয়া যায় শুধু র্যাডন ছাড়া, মানে র্যাডন ছাড়া এই 4-5টাই আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে পাওয়া যায়। র্যাডনটা খুব রেয়ার। চলো নেক্সট। এবার চলো বায়োলজি একটু। ব্লাড অফ হুইচ ইনভার্টেব্রেট ইজ রেড, কোন ইনভার্টেব্রেটের রক্ত এই চারটের মধ্যে লাল?
ইনভার্টিব্রেট কাকে বলবো? যাদের কোনো মেরুদণ্ড নেই, ব্যাকবোন নেই, ব্যাকবোন যাদের অভাব। আর ভার্টিব্রেট কাকে? আমরা যেরকম মানুষ যার ব্যাকবোন আছে, ব্যাকবোন আছে আর রিবকেজ আছে, রিবস, পাঁজর, এটাই পার্থক্য। তো অপশন হচ্ছে অপশন এ স্পঞ্জ, অপশন বি হাইড্রা, অপশন সি আর্থওয়ার্ম আর অপশন ডি স্নেল। এই চারটের মধ্যে কার, চারটেই হচ্ছে ইনভার্টিব্রেট, কার রক্ত লাল? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি আর্থওয়ার্ম, মানে কেঁচো। কেঁচো হচ্ছে লাল। এর ফিলিয়াম কি? কোন ফিলাম? ফিলাম হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা। এটা কোশ্চেনে আসে। আর তো আমি কোন ফিলাম কোন ক্যাটাগরি বিলং করে? অ্যানিলিডা। আর স্পঞ্জ, স্পঞ্জ যদি বলি তাহলে পরিফেরা, স্পঞ্জ ফিলিয়াম হচ্ছে পরিফেরা, পরিফেরা। হাইড্রা, হাইড্রা কি? হাইড্রা হচ্ছে খুব স্মল মাইক্রো অর্গানিজম যেটা জলে থাকে, ফ্রেশ ওয়াটারে থাকে। ওকে, ফ্রেশ ওয়াটার। এটা হচ্ছে নিডোরিয়া, সিটা সাইলেন্ট থাকবে, নিডোরিয়া। এই ফার্মে এই ক্যাটাগরিতে বিলংস করে। আর স্নেল মানে শামুক, শামুক হচ্ছে মলাস্কা, মলাস্কা। ঠিক আছে, স্পঞ্জ হচ্ছে পরিফেরা, হাইড্রা হচ্ছে নিডেরিয়া, আর্থওয়ার্ম হচ্ছে অ্যানিলিডা, আর স্নেল হচ্ছে মলাস্কা। আর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম হচ্ছে এমন একটা ইনভার্টিব্রেট যার রক্ত লাল। ঠিক আছে, নেক্সট। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। চলো একদম বায়োলজি থেকে আবার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি জাম্প করলাম। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ, প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? অপশন এ হচ্ছে লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভ। অপশন বি হচ্ছে লর্ড ওয়ার্নিং হেস্টিং, অপশন সি লর্ড বেন্টিং, আর অপশন ডি লর্ড ক্যানিং। সঠিক উত্তর কোনটা? তার সঠিক উত্তর হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং প্রথমে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে একজন ক্লার্ক ছিলেন। 1750-র দিকে ইনি ইন্ডিয়াতে আসে অ্যাজ এ ক্লার্ক অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। তারপরে আস্তে আস্তে ইনি গভর্নর জেনারেল হয়ে যান। এনার টেনিওর কত? 1772 থেকে 1785। 1772-তে প্রথমে ইনি হন কি প্রেসিডেন্ট বা গভর্নর, ফার্স্ট গভর্নর অফ প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্সির গভর্নর প্রথম হন হচ্ছে ওয়ারেন হেস্টিং 1772-তে। তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় ইনি, এনার পোস্টটা বেড়ে গভর্নর জেনারেল বা প্রমোশন হয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন, প্রথম গভর্নর জেনারেল বেঙ্গল হন 1774-এ। আর কত অবধি থাকেন? 1785 অবধি। তারপরে রিটায়ার হয়ে চলে যান ইংল্যান্ডে। এনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো প্রথম ডুয়াল সিস্টেমটাকে ইনি অ্যাবলিশ করেন, ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। ডুয়াল সিস্টেম মানে যেটা রবার্ট ক্লাইভ নিয়ে এসেছিলেন ডুয়াল সিস্টেমটা, তার মানে কি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট, সেই রাইটটা থাকবে হচ্ছে আমাদের দেশের রাজাদের বা জমিদারের, কিন্তু দিওয়ানি রাইটস মানে মেন জিনিসটা, মানে রেভিনিউ কালেকশনটা, ট্যাক্স কালেকশন বা টাকা কালেকশন ব্যাপারটা থাকবে ব্রিটিশের হাতে। কি বুদ্ধিমান দেখো, টাকা ব্রিটিশের হাতে আর বাদবাকিগুলো সব রাজাদের হাতে। যত ঝামেলা, অ্যাডমিনিস্ট্রেশন মানে কি ঝামেলা, ঝুট ঝামেলা সব রাজারা পাহাও, আর ব্রিটিশ কী করবে, ওরা শুধু টাকা কালেকশন করে ইংল্যান্ডে নিয়ে চলে যাবে। আর এনার টাইমে কী হয়েছিল? এনার টাইমে 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসে, এনার টাইমে আসে। ইনি আর কি হয়, ফোর্ট উইলিয়ামের এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স করে। তো এনার সান্নিধ্যে এসে বা এনার দিগদর্শনে পদার্পণে করেন, ওকে ইনি গাইড করেন। আর ব্যাস আর কি। আর রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর অফ বেঙ্গল, ওকে ইনি পলাশি যুদ্ধ জেতেন 1757-এ। ওকে তারপরে সিরাজউদ্দৌলাকে হারিয়ে তারপরে ওখানে মীর জাফরকে বসিয়ে দেন। তো ইনি প্রথম গভর্নর বলছি শুধু গভর্নর অফ বেঙ্গল। আর ইনি ডুয়াল সিস্টেমকে চালু করে। লর্ড উইলিয়াম বেন্টিং যদি আসে, এখানে কোশ্চেন আছে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে ওয়ারেন হেস্টিং। তাই এই অপশনটা দিয়েছি যাতে সবাই ভুল করে। আর লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া, প্রথম ইন্ডিয়ার ভাইসরয়, এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ইনি লাস্ট গভর্নর জেনারেল আর ইনি প্রথম ভাইসরয়। 1857-এর মহাযুদ্ধে জিতে
1858-এ ভাইসরয় এই পোস্টটা সৃষ্টি করে তখনকার কুইন, এটা কুইন প্রোক্লামেশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট, এই নিয়ে আরও আলোচনা করবো পরে, অনেক কোশ্চেন আসবে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইমিউন সিস্টেম অফ বডি ব্রেকডাউন, আমাদের শরীরের যে প্রতিরোধক ক্ষমতা থাকে সেটা একদম নষ্ট হয়ে যায় কোন ডিজিজে, কোন এই চারটের মধ্যে কার জন্য হয়? অপশান হচ্ছে ডায়াবেটিস হলে মানে সুগার, অপশান বি এইডস হলে, অপশান সি ব্ল্যাক ফিভার যেটা কালা আজার বলা হয়, অপশান ডি ডায়রিয়া হলে। ইমিউনি সিস্টেমকে একদম শেষ করে দেয়, তারপরে মানুষের মৃত্যু হয়। তো অপশান বি মানে এইডস হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। ওকে, এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আর কোন ভাইরাসের জন্য হয়? এইচআইভি ভাইরাসের জন্য। এটা হচ্ছে রোগ, কারণটা কি? এইচআইভি ভাইরাস। এইচআইভি মানে হিউম্যান ইমিউনো ভাইরাস। ওকে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এই ভাইরাসটার নাম হচ্ছে এটা। যেরকম এখন করোনা ভাইরাস চলছে, সে কী করে? তার একই কাজ, ইমিউনি সিস্টেম যাদের খারাপ তারা মারা যাচ্ছে করোনা ভাইরাসে। তো ভাইরাসের কাজই এটা, মানুষের ইমিউনি সিস্টেমকে একদম নষ্ট করে দেওয়া। ওকে, তো প্রথম যে একটা টেস্ট আছে এলিসা, এই কোশ্চেনটা আছে ELISA, এটা হচ্ছে টেস্ট। এটা হচ্ছে কিসের টেস্ট? এইডস আছে কিনা চেক করার টেস্ট হচ্ছে এলিসা টেস্ট। ওকে, আর 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। ঠিক আছে, তো তিনটে কোশ্চেন আছে, ফুল ফর্ম আছে, ভাইরাসটার নাম আছে এইচআইভি ভাইরাস, যাতে একদম মানুষের ইমিউনি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মারা যায়। আর এলিসা হচ্ছে টেস্ট। আর কবে এইডস ডে পালন করা হয় সেটা হচ্ছে 1 ডিসেম্বর। আর এটা খুবই একটা ফ্যাটাল ডিজিজ, মানে জানলেবা বিমারি যাকে বলা হয়, হাইলি ফ্যাটাল। এর ধরে মানুষ বাঁচে না বেশি দিন। আর ডায়াবেটিস খুব, যখন মানুষের শরীরে ব্লাড সুগার লেভেলটা যখন বেড়ে যাবে তখন মানুষের ডায়াবেটিস হয়। আর এটা হচ্ছে দু রকম হয়, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1-এ কী হবে? টাইপ 1 প্যাঙ্ক্রিয়া, আমাদের যে প্যাঙ্ক্রিয়া আছে সেখানে বিটা সেল ইনসুলিন বানায়। তো তখন কি টাইপ 1 ডায়াবেটিস হয়ে গেলে প্যাঙ্ক্রিয়া এই ইনসুলিন বানানোই বন্ধ করে দেবে। তাহলে কি হবে? যে ব্লাড সুগার, ইনসুলিনের কাজ কি? আমাদের ব্লাড সুগার যা খাবার খাই সেখানে প্রত্যেকটা সুগারে কনভার্ট হয়। তো ব্লাড সুগার লেভেলটাকে ব্রেকডাউন করা বা সেটাকে জ্বালিয়ে তাপ শক্তি মানে এনার্জি এক্সক্রিয়েট করা বা তৈরি করা কাজ হচ্ছে ইনসুলিনের। কিন্তু সেটাই হবে না, তখন ব্লাড সুগার লেভেল বিশাল বেড়ে যাবে। তাই প্রথমে লিভারটা যাবে, তারপরে আমরা আস্তে আস্তে হার্টের রোগে মারা যাব। আর লিভারই আমাদের এক্সেস সুগারটাকে স্টোর করে রাখা হয় লিভারে। ঠিক আছে, লিভার। আর টাইপ 2 কী হচ্ছে? টাইপ 2 হচ্ছে আমাদের একটা অটো ইমিউনো ডিজিজ মানে এখন যেখানে শরীর আর ইনসুলিনটাকে নেবে না, ঠিক আছে, রেজিস্ট করবে যাতে ইনসুলিনটাকে শরীর যাতে গ্রহণ না করে, টাইপ 2। আর দুটোই খুব ফ্যাটাল। আস্তে আস্তে সুগার তো একটা কমন, প্রায় 30%-এর মানুষের সুগার হয় বেশি বয়সে। তো এটা খুবই কন্ট্রোল করা দরকার। ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে কালা আজারও বলা হয়, ব্ল্যাক ফিভারকে কালা আজার। ওকে, এটা হচ্ছে কে ট্রান্সমিট করে, মানে কে ছড়ায়? এটা হচ্ছে স্যান্ড ফ্লাই সাধারণ মাছি ছড়ায়। আর হয় কেন, মানে কার জন্য হয়? সেটা হচ্ছে লেশম্যানিয়া ডোনোভানি। যে একটা প্যারাসাইট, সে প্যারাসাইট নাম হচ্ছে লেশম্যানিয়া ডোনোভানি। এই প্যারাসাইটটা এই রোগটাকে ছড়ায়। আর ক্যারিয়ার হচ্ছে স্যান্ড ফ্লাই। যেরকম যত ম্যালেরিয়া হোক আর যত রোগ আছে, জিকা ভাইরাস হোক, সব কি মশা কি ছড়ায়, ট্রান্সমিটার হয়, মশা ছড়ায়, ক্যারিয়ার বলা হয়। মশা উৎপত্তি করে না, কিন্তু ছড়ায়। আর ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া ভাইরাসের জন্য হয়, যেটা হচ্ছে নোনো ভাইরাস বা রোটা ভাইরাস বলা হয়, সেই ভাইরাসের জন্য হয়। যেখানে বোয়েল সিস্টেম, আমাদের খুব ঘন বোয়েল মুভমেন্ট বেড়ে যায়, আমরা লুজ মোশন হয়। ওকে, চলো নেক্সট।
আর হ্যাঁ, ইয়েকে কে এফেক্ট করে? স্প্লিন এফেক্ট করে। কালাজারকে ব্ল্যাক ফিভারে স্প্লিনে এফেক্ট হয়। কোশ্চেন বলতে ভুলে গেছিলাম এটা। এফেক্টেড দ্য স্প্লিন। আর স্প্লিনকে কী বলা হয়? স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। রেড ব্লাড সেল স্প্লিনে এসে গ্রেভিয়ার্ড বলা হয়। ওকে, 100 থেকে 120 দিন পর রেড ব্লাড সেল মারা যায়, আরবিসি। সে কোথায় মারা যায়? স্প্লিনে এসে নষ্ট হয়। তাই স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। চলো নেক্সট, ওটা তো বললাম তো। নীল দর্পণ দ্য ড্রামা ওয়াজ কম্পোজড বাই। খুবই কমন কোশ্চেন, এটা তো বাচ্চাদের কোশ্চেন একদম। মাঝে মাঝে একটু ছোটোখাটো ইজি কোশ্চেন দেওয়া খুবই দরকার, এটাই ভুল করে মানুষ বেশি। 4-5টা কঠিন কোশ্চেনের মধ্যে একটা ইজি কোশ্চেন হলে ইজি কোশ্চেনটাই ভুল হয়ে যায়। নীল দর্পণ কে কম্পোজ করে? অপশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি হচ্ছে দীনবন্ধু মিত্র, অপশন সি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে সুভাষচন্দ্র বোস। তো একদম খুবই সোজা, অ্যান্সার হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। 1858 থেকে 1859-এর মধ্যে লেখেন নীল দর্পণটা। কোনো অপশানে 1860 থাকতে পারে, তো 60 হবে। 1860 হতে পারে, কিন্তু টেনিওরটা হচ্ছে 1858 থেকে 1859, এই টেনিওর মধ্যে উনি লেখেন নীল দর্পণ। কিসের জন্য? কাদের জন্য? ইন্ডিগো প্ল্যান্টার্সের জন্য, যারা নীল চাষিদের উপরে লেখেন। নীল চাষিদের, যারা ইন্ডিগো, প্রথমে ব্রিটিশরা এসে ইন্ডিগো চাষ করাতো ইন্ডিয়াতে, দিয়ে সেটা নিয়ে যেত ব্রিটিশে। তো ওদের উপরে এসব নির্যাতন হতো চাষিদের উপরে, চাষিদের জমিতে চাষ করা যেত না, ধান লাগাতে দিত না, শুধু নীল লাগাও, এর জন্য চাষিরা অনাহারে মারা যেত। এইসবের কাহিনী পুরো একটা ড্রামাটিক ফরম্যাটে লেখেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদনের প্রথম দুটো ভিডিওতে আলোচনা করা আছে। মেঘনাদ কাব্য সবচেয়ে বেস্ট এনার। ওকে, এনার পেন নেম হচ্ছে, মাইকেলের পেন হচ্ছে তিমথি, এই দুটো আসে। আর ইনি খ্রিস্টানে কনভার্ট করেছিলেন, কারণ কি বিদেশি পুরো বিশ্বজুড়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতন পোয়েট হবেন বলে, কিন্তু সেটা হয়নি। উনি বাংলায় এসে সাকসেস পেয়েছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়, এনার একজন সবচেয়ে ভালো নোবেল হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা নদীর মাঝি, খুব নাম করা, আমরা সবাই শুনেছি পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। আর সুভাষচন্দ্র বোস, ইনি কী লিখেছেন? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ওকে, আমরা নেতাজির ব্যাপারে অনেকেই জানি, খুবই নাম করা ব্যক্তি আর খুব হিউজ পপুলার পার্সোনালিটি। একজন ফ্রিডম ফাইটার ছিলেন, যিনি দেশের জন্য খুবই লড়েছিলেন। 1897, হ্যাঁ 23শে জানুয়ারি 1897 সালে কাটাকে এনার জন্মগ্রহণ হয় সুভাষচন্দ্র বোসের। 1897, 23 জানুয়ারি, এটা তো আমরা জানি। আর ইনি প্রেসিডেন্ট ছিলেন, প্রথমে কি আইএনসি যোগ করেন প্রথমে, তারপরে কলেজ লেভেলে ইনি 4th হন, আইএস হন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস হন, ICS পাস করেন, 4th র্যাঙ্ক হয় এনার। কিন্তু জয়েন করেননি, চাকরি ছেড়ে ফ্রিডম স্ট্রাগলে যোগদান করেন ইনি। এই প্রথমে কংগ্রেস যোগদান করেন, কারণ কি হি ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড বাই গান্ধীজির উপরে তিনি খুব ইন্সপায়ার ছিলেন প্রথম দিকে। 1938-এ ইনি দুবার প্রেসিডেন্ট হন। প্রথমে হয় হরিপুরা সেশন হয়েছে 1938-তে, সেখানে প্রেসিডেন্ট ইনি হন। আর 1939-এ ত্রিপুরী যেটা এমপিতে আছে, সেই ত্রিপুরী সেশনেও জিতে যান ভোটে, কিন্তু গান্ধীজির পছন্দ ছাড়া ইনি ছেড়ে দেন। গান্ধীজির পছন্দ ছিল না এনাকে। ইনি হারান কাকে? গান্ধীজির একজন শিষ্য পট্টাভি সীতারামাইয়াকে গান্ধীজি চুজ করেন অ্যাজ এ ক্যান্ডিডেট অফ প্রেসিডেন্ট, কিন্তু তাকে হারিয়ে নেতাজি জিতে যান 1939-এ। তারপরে তখনই উনি পদত্যাগ করেন এবং কংগ্রেস ছেড়ে দেন। কংগ্রেস ছেড়ে দেওয়ার পরেই 1939-এই উনি ফরওয়ার্ড ব্লক বলে একটা নতুন পার্টি বানান কলকাতায়, ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে। তারপরে আস্তে আস্তে উনি জার্মানি চলে যান। তারপরে জার্মানিতে গিয়ে ওনাকে নেতাজি উপাধিতে পান। নেতাজি পান উপাধি কারা দেয়? জার্মানরা আর ওখানকার কিছু ইন্ডিয়ান অফিসিয়ালস আছে, তারা মিলে বার্লিনে নেতাজি টাইটেলটা সুভাষচন্দ্র বোসকে দেন। তারপর থেকে সুভাষচন্দ্র বোসকে সবাই নেতাজি বলে ডাকতেন। আর কি হয়, তারপরে উনি আসেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। প্রথমে আইএনএ গঠন করেন, 1941-এ গঠন করেন সিঙ্গাপুরে। তারপরে আস্তে আস্তে আজাদ হিন্দ ফৌজকে যোগ করেন। আজাদ হিন্দ ফৌজকে প্রথম সৃষ্টি করেন, সেটি ক্যাপ্টেন মোহন সিং প্রথম স্থাপনা করে, ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজকে। তারপরে নেতাজি এসে
আজাদ হিন্দ ফৌজে যোগদান করে সেটাকে আরও কুশলী করেন। বিয়ে করেছিলেন নেতাজি, কাকে বিয়ে করেছিলেন? অ্যামিলেকে বিয়ে করেছিলেন। ইনি একজন জার্মান ছিলেন, অ্যামিলি। মানে একটা মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে অনিতা। ওকে ওকে, নেতাজি তো মিস্টেরিয়াস এবং মিস্টেরিয়াসভাবে মরে যান আর কি, ডাই, এখন সবাই বিশ্বাস করে না। ওকে, 1945-এ মারা যান, আগস্ট মাসেই মারা যান মনে হয়, প্লেন ঘটনায়। কোথায়? ফরমোসা আইল্যান্ড, মানে তাইওয়ানে। ঠিক আছে, চলো নেক্সট। অনেক কিছু বলা হলো। ওকে, ফোন একটা, চলো। দ্য লার্জেস্ট মনাস্টারি ইন ইন্ডিয়া ইজ, ইন্ডিয়ার লার্জেস্ট মনাস্টারি কোনটা? অপশন হচ্ছে তাইওয়ান মনাস্টারি, অপশন এ রুমটেক মনাস্টারি, অপশন বি তাওয়াং মনাস্টারি, তাইওয়ান বলছে তাওয়াং মনাস্টারি, অপশন সি হচ্ছে কারদাং মনাস্টারি, অপশন ডি হচ্ছে ডালি মনাস্টারি। সবচেয়ে লার্জেস্ট মনাস্টারি ইন্ডিয়াতে কোনটা? তো সেই সঠিক অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার ইজ তাওয়াং মনাস্টারি। তাওয়াং মনাস্টারি কোথায় আছে? তাওয়াং বলে একটা জায়গা আছে। ওকে, তাওয়াংকে তাইওয়ানের সাথে গুলিও না, তাইওয়াং হচ্ছে চায়নারই একটা পার্ট, আর আলাদা দেশ, সেপারেট কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়াতে আছে। তাওয়াং হচ্ছে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ প্রভিন্সে আছে বা স্টেটে আছে, রাজ্য অরুণাচল প্রদেশে আছে। আর তাওয়াংয়ের মনাস্টারি হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত। আর ওয়ার্ল্ডের সেকেন্ড, মানে সবচেয়ে ওয়ার্ল্ডের বড় মনাস্টারি হচ্ছে লাসা, তিব্বতে, সেটা বলে, ওর বাইরে, ওর পরে হচ্ছে তাওয়াং। আর তাওয়াংয়ের মানে, তা মানে হচ্ছে হর্স, এই কোশ্চেনটাও আসে। তাওয়াংয়ের মানে কি? তা হচ্ছে হর্স, আর ওয়াং মানে হচ্ছে গ্রিন প্যাস্চুর, গ্রিন প্যাস্চুর। তা মানে হচ্ছে হর্স এবং ওয়াং মানে হচ্ছে গ্রিন প্যাস্চুর। ঠিক আছে, লাসাতে আছে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মোনাস্টারি, তারপরেই হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তাওয়াং, তিব্বতের বাইরে সেকেন্ড হচ্ছে তাওয়াং। রুমটেক মনাস্টারি কোথায় আছে? রুমটেক মনাস্টারি অনেক বড় মনাস্টারি, এটা আমি ভিজিট করেছি, এটা হচ্ছে সিকিমে আছে, সিকিমে আছে রুমটেক মনাস্টারি, সিকিমে আছে। ওকে, অনেক বড় মনাস্টারি, এটা ধর্মচক্র সামথিং আছে আর কি, ওটা একটা কেন্দ্র, ধর্মচক্র কেন্দ্র ওটা, রুমটেকটা। কারদাং মনাস্টারি কোথায় আছে? লাহোল ভ্যালিতে আছে, লাহোল ভ্যালি। কারদাং হচ্ছে লাহোল ভ্যালি, লাহোল, ওটা হচ্ছে কোথায়? হিমাচল প্রদেশে, এইচপিতে কারদাং মনাস্টারি। আর ডালি মনাস্টারি কোথায় আছে? ডালি মনাস্টারি দার্জিলিংয়ে আছে, এটাও ভিজিট করেছি আমি, বেশ বড় সড়ো মনাস্টারি। বোথ ডালি আর রুমটেক বড় মনাস্টারি। তাওয়াংটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে তাওয়াং। চলো নেক্সট। হু হেডস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টকে কে হেডস করে, মানে চিফকে, সবার উপরে কে, বড় পোস্টে কে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের? ইন্ডিয়ার, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে রাইট অ্যান্সার হবে। অপশন ছিল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর আর চিফ মিনিস্টার, কিন্তু প্রাইম মিনিস্টার হচ্ছে হেডস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আর একটা কোশ্চেন আছে, হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার এক্সিকিউটিভ হেড কে? তখন অ্যান্সার হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, আর যদি বলে সেন্ট্রাল গভর্নমেন্টের হেডকে, সরকারের সবচেয়ে উঁচু পোস্টকে, সরকারের প্রধানকে, তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারকে বলা হয়। আর আমাদের এখন কে আছে? নরেন্দ্র মোদিজি আছে, মোদি, ইনি হচ্ছে 14th নাম্বার অফ, এটাও আছে 14 নাম্বার প্রাইম মিনিস্টার ইন্ডিয়া, এটা ওনার দ্বিতীয় টার্ম চলছে। প্রেসিডেন্ট কে আছে? প্রেসিডেন্ট আছে রামনাথ কোবিন্দ, রামনাথ কোবিন্দ। ওকে, রেসপেক্টেড রামনাথ কোবিন্দ, ইনি হচ্ছে 14th প্রেসিডেন্ট। বা মিলে গেল তো, প্রাইম মিনিস্টার 14 আর প্রেসিডেন্টও 14, ভালোই আছে। আর গভর্নর, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নর জেনে রাখি, গভর্নর হচ্ছে ধনকর, হ্যাঁ, জগদীপ ধনকর। আর আমাদের চিফ মিনিস্টার, সবাই জানে আমাদের চিফ মিনিস্টারকে, মমতা দিদি, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, ইনি নাইন্থ সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজ এইটুকুই, আবার নেক্সট ডে পার্ট 5 নিয়ে আসবো। তোমরা দেখো, চ্যানেলটাকে দেখো, লিখে রাখো যা যা পড়াচ্ছি। 10টা কোশ্চেন আলোচনা করলেও এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে, আর সেই সবই ইনফরমেশন কোশ্চেনে জিজ্ঞেসে করেছে যা যা আমি পড়াচ্ছি। চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের নতুন চ্যানেল, এটাকে আরও ছড়িয়ে দাও, এবং বেল বাটনটা প্রেস করো, যাতে যখন আমরা ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সৃজন স্যার
ম্যাথস আর রিজনিং পড়ান, ওনার ক্লাসও খুব ভালো হয়, তোমরা ওই ক্লাসও দেখতে পারো। ম্যাথস, জিএস, ইংলিশ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট সব পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা, ডব্লিউবিসিএস হোক, এসএসসি সিজিএল হোক, যে কোনো গ্রুপ ডির এক্সামও হোক, এই 3-4টি জিনিস আসবেই, আর এখান থেকে খুব কমন কোশ্চেন আসবে, আর এগুলো করতেই হবে, নাহলে পাস করা যাবে না। সো থ্যাংক ইউ ফর লিসনিং। ওকে, টাটা, বাই বাই, জয় হিন্দ।